সেদিন বৈঠকখানায় হুট করেই ভূত নিয়ে আলোচনা শুরু হয়। ভূত শব্দটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বুকে হাত দিয়ে কেউই বলতে পারবে না যে হ্যাঁ আমি আমি সচক্ষে ভূত দর্শন করেছি। ভূত কি? ভূত কেন? কেনই বা সব প্রাণীকে ছেড়ে ভূতে মানুষকেই ধরে? এমন প্রশ্ন কেবল মানুষের মনে মনে থাকবে, উত্তর দেওয়ার কেউ নেই। এই নিয়ে গোটা সন্ধ্যেতে দেবীদির বাড়িতে একটা তর্ক সভা ঘটে গেল। নিত্যদিনের মতোই বসুধা, কমলা, মাধবী আর আমি দেবীদির বাড়িতে আসরে ব্রতী হই। দেবীদি আমাদের থেকে অনেক বছরেরই বড় হবেন, কিন্তু রূপ আহা, যেন সাক্ষাৎ মা সরস্বতী বসা। বয়স দেখলে কেউ ধরতেই পারবে না যে এ মহিলা 40 পেরোনোর মুখে। নির্ঝঞ্ঝাট বিধবা মানুষ, ছেলেপুলেও হয়নি। আমরা সব গ্রামের মেয়েরা এনার বাড়িতে এসে গোটা সন্ধ্যেতে আড্ডা দিই। ছোটখাটো একটি স্ত্রী মহল, যদিও গ্রামের বেশ কিছু পুরুষেরা এতে কুন্দল করে আর বলে, এক ভ্রষ্টে বিধবার বাড়িতে কচি কচি উঠতি বয়সের মেয়েগুলো গিয়ে ওই বুড়ি বেটির কাছ থেকে কুবুদ্ধি নেয়, যার জন্য ওই মেয়েগুলোর সাজ সংসারে মন নেই। এই কথাটা দেবীদিকে জানালে সে তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, হ্যাঁ তা তো বটেই। যারা জ্ঞান ঝাড়ছে সেই পুরুষ মানুষেরাই চণ্ডীতলায় বসে হুক্কা টানতে টানতে এই বিধবাকেই ঝাড়ি মারে। কত দেখব। নিন্দা করবার কারণ অবশ্যই আছে। দেবীদি বাল্য বিধবা, আসল নাম দেবাঙ্গিনী ভট্টাচার্য, অতীব সুন্দরী, আসল বয়স ধরা মুশকিল। সাত্ত্বিক বামুনের ঘরের বিধবা ও উচ্চ বৈশ্য ঘরের মেয়ে হয়েও বৈধর্বের আচার নিষ্ঠা পালনে কোনো দশায় দেবীদির মধ্যে দেখা যায় না। 14 বছরে বিধবা, শ্বশুর বাড়িতে শাশুড়ি মোক্ষদা একাদশী পালন করতে বলায় শ্বেত পাথরের থালায় লাথি দেখিয়ে সেই যে শ্বশুরবাড়ি ত্যাগ করল, তারপর থেকে আর ওই মুখ আর হননি দেবীদি। এই বাপের বাড়িতে এসে আবার নতুন করে পড়াশোনা শুরু করে। কলকাতা থেকে ইতিহাসে ডিগ্রি নিয়ে আবার নিজের জন্মভিটায় ফিরে আসে। রান্নাঘর থেকে দেবীদির আদেশে চাকরানি খান্ত থালা ভর্তি করে সিঙ্গারা নিয়ে এসে শীতলপাটির উপর রেখে রান্নাঘরের দিকে চলে যায়। ঘরে আলো নেই, লোডশেডিং। পাটির মাঝখানে একটা হেরিকেন জ্বলছে। গেছে সেই সন্ধ্যে 6টায়, আর এখন 7:30 বাজতে যায়, আসবার কোনো নাম নেই। তালপাতার পাখার হাওয়া খেতে খেতে দেবীদি আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, কই রে, শুরু কর, ঠান্ডা হয়ে যাবে, তারপর চা খাওয়াবো। চা? আমি বেশ অবাক হয়ে বলে উঠি। দেবীদি বাতাস করার বেগটা আরেকটু বাড়িয়ে নিয়ে বলে ওঠে, কেন কুমুদ, তোর চা খেতে কি অসুবিধা? চা বলেছি, বিষ না। না তা নয় দেবীদি, বাবা বলেন চা জিনিসটি মেয়েদের জন্য নয়, ফিরিঙ্গিদের খাদ্য তো। কথাটা শুনে চৌকির উপরে সজোরে পাখাটা রাখে দেবীদি। ঘরের আমরা 4 জন সতর্ক। এইবার দেবীদিকে ঠেকাই কে? মেয়েদের জন্য তাহলে আছেটা কি? গোয়াল ঘর, রান্নাঘর আর আঁতুর ঘর, এর বাইরে কিছু রেখেছে পুরুষেরা? ফিরিঙ্গি। তা যাই হোক, ভূত নিয়ে কি একটা কথা হচ্ছিল। কমলা আমাদের মধ্যে একটু তেটিয়া, মানে বলতে গেলে বেশি সন্দেহ গোছের মেয়ে। ওর বক্তব্য হলো দেবীদি খুবই ধুরন্ধর জাতের ভদ্রমহিলা। অকপটে সুন্দরভাবে গুছিয়ে এমনভাবে কথাটা বলবে যে মিথ্যেটাও সত্যি মনে হবে। সেইভাবে কমলা উত্তরে বলে, আসলে ভূত বলে যে আদৌ কিছু আছে এ ব্যাপারে আমার সন্দেহ হয় গো দিদি। তোর সন্দেহ থাকলেই যে সে নেই এমন কোথাও বলা আছে? বুঝলাম। তা তুমি যে এত বড় বড় কথা বলো, তুমি কখনো
চাক্ষুষ দেখেছো ভূতকে? হ্যাঁ, কমলার কথাটা শোনা মাত্র দেবীদি হাসতে থাকে। তারপর উপর পানের ডিব্বা থেকে একটা পান মুখে পুড়ে চিবোতে চিবোতে বলে, তবে শোন, তোদের তো আগেও বলেছি কলকাতায় পড়ার সময় এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যেতাম। ম্যাট্রিক দেব, পরীক্ষার আগে কি মনে হলো আমি আর আমার দুই সহপাঠী অমরদার নিকুঞ্জদা, হ্যাঁ অমর আর নিকুঞ্জকে নিয়ে হাসুলিপোতা গ্রামে ঘুরতে যাই। নিকুঞ্জ কথাটা শুনেছিলাম যে ওই গ্রামে চড়কের মেলা নাকি দারুণ হয়। সন্ন্যাসীরা নাকি গায়ে হাত পায়ে গরম লোহার শিক ঢোকায়, গাঁজা টানে। শেষ কথাটা বলেই দেবীদির মুখের ভাব পুরো বিগড়ে গেল। চাপা হেরিকেনের আলোতে সবাই সেটা দেখলাম। গাঁজার কথাই যখন উঠল তখন মরে পড়ে গেল। অনেকক্ষণ বয়ে রয়ে গেছে, হুক্কা টানিনি। তারপর কপাটের দিকে চেয়ে বেটি হেঁকে ওঠে, খান্ত, আমার হুক্কাটা সেজে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই ক্ষান্ত হুক্কা সেজে দেবীদির হাতে ধরিয়ে দিয়ে ঘর ঘর শব্দে হুক্কায় টান দেয় আর ধোঁয়া ছাড়ে। আমরা এক দৃষ্টে হুক্কা টানা দেখছি। মনে মনে ভাবি, এক আইবুড়ো বুড়ি 2 কুড়ির বিধবার রস দিনে দিনে কেবলই বাড়ছে। কোথায় কীর্তন, নাম শ্রবণ, ভক্তিপাঠে মন দেবে তা নাকি বেটি দিনে দিনে নিত্য নতুন রঙে রঙিন হচ্ছে। তাম্র সেবন না করিলে কথোপকথনে প্রাঞ্জল সৃষ্টি হয় না। রে বুড়ি, কিছু বললি? হ্যাঁ, না, হ্যাঁ, মানে ওই তা ওই হাসুলিপোতায় কি হলো? হ্যাঁ, গ্রামটা নিছকই সুন্দর। ট্রেনে করে যেতে ঘন্টা 3 দুপুর দুপুর ট্রেন ধরি। ওখান থেকে ফিরতে একটাই ট্রেন, ওই 7টা নাগাদ। যদি ফেল করি তাহলে সেই পরের দিন ভোর 6টায়। মাঝে ট্রেন নেই। মেলা বসেছিল সকাল থেকেই, লোকজনে গম গম করছে মেলা। নাগরদোলা, বেলুন, পাঁপড় ভাজা, জিলিপি সবেতেই ভিড়। সাধু সন্ন্যাসীরা ভোম ভোম শব্দে গাঁজা টানে ব্যস্ত। চৌকিতে বসা বাঁধি বেটির মতো। কি বললি বসুধাকে কমলা? কিছু না, কিছু না, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাও। কিছু বহুরূপীরা পায়ে ঘুঙুর পরে শিব দুর্গা কালী সেজে ঝমঝম করে নাচছে। ট্রেন থেকে নেমেই যেটা অমরের নজরে পড়েছিল সেটা হলো আকাশ। অমর বলে, হ্যাঁ রে দেবী, এসে তো পড়লাম। এই আকাশটা দেখেছিস? যে দেখি পশ্চিম আকাশে মেঘ জমে ভাব। আমি মনে ভাবলাম সময়ে আর কতক্ষণ লাগবে, মেলা দেখবো আর ট্রেন ধরে চলে যাব। ব্যাগরা দিল বায়োস্কোপ। মেলায় গিয়ে দেখি তাঁবু খাটিয়ে বায়োস্কোপ দেখাচ্ছে। নাম উমাচলে কৈলাসে। নিকুঞ্জর এসবে খুব শখ। 1 পয়সা টিকিট কেটে বায়োস্কোপ দেখতে ঢুকি। ব্যাস, ওখানেই বেজে গেল 6:30। আর ওই মুহূর্তে উঠল চৈতালি ঝড়। বছরের অন্তিম সংক্রান্তিতে লন্ডভন্ড বেলা। লোকজন চিৎকার করে ছোটাছুটি শুরু করে দেয়। ধুলোয় কাউকে দেখা যায় না, বাজবিদ্যুৎ তো আছেই। একেই সাহিত্যের ভাষায় বলে অশনি ভারে মহাসংকেত। কি আর করি, গরুর গাড়ি তো এই ঝড়জলে স্টেশনে যাবে না। দিকতাল না পেয়ে আমরা দৌড় লাগাই মাঠের বাইরে।
মাঠে থাকতেই দূরে একটা কালো রঙের স্তম্ভ দেখতে পেয়েছিলাম। মনে হয়েছিল বাড়ির সৌধ। দিলাম দৌড় সেদিক পানে। যা ভেবেছিলাম তাই, একটা বাড়ি। তবে বাড়িটা গ্রামের লোকারণ্যের থেকে আলাদা। চারিদিক জংলা গাছে ভর্তি। অশ্বত্থ আর বটের শিখা পাঁচিল ভেদ করে আকাশে চুমু দিতে ব্যস্ত। বাড়ি বললে ভুল বলা হবে, ভাঙা ও পোড়ো বাড়ি। ভাঙা ফলকে লেখা আছে দত্ত বাড়ি। ভাঙা ফটক পেরিয়ে আমরা তিনজনে বাড়ির দালানে উঠে দাঁড়াই। একটা বিকট বাজ আর তার সাথে ঢেলো বৃষ্টি। অমর একটু ভীতু প্রকৃতির ছেলে, সে এদিক ওদিক চাইছে আর বাড়িটাকে দেখছি। বুঝতে পারলাম বাইরের বাজ বিদ্যুৎকে সে যত না ভয় পাচ্ছে, তার 10 গুণ ভয় পাচ্ছে ওই বাড়িটাকে। না নিকুঞ্জ, বাড়িটাকে আমার না ঠিক লাগছে না। তার কোথায় উঠবো? আকাশ ভেঙে পড়েছে মাথার ওপরে। তোর তো উড়ন্ত চাঁদকে দেখলেও ঠিক লাগে না। কেন, কি হয়েছে বাড়ির? ভেঙে গেছে? হয়তো কোনো সময় কোনো কারণে আগুন লেগেছিল, তাই পুড়ে গেছে। পোড়ো বাড়ি। পোড়ো বাড়ি কম, হানা বাড়ি বেশি লাগছে। নিকুঞ্জ আর অমরের মধ্যে বচসা চলতে থাকে। আমি দালানের এক ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি, চুপচাপ। অন্য সময় হলে দুজনকে বাধা দিতাম, কিন্তু মনে মনে ভাবলাম এই জরাজীর্ণ বাড়ির দালানে চুপচাপ না থেকে ওদের ঝগড়া শোনাই ভালো। প্রকৃতিতে আঁধার আরো বেড়ে এসে বুঝলাম সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে সময়। হঠাৎ ওই বাজ বৃষ্টির শব্দ ভেদ করে ট্রেনের হর্ন শুনতেই আমাদের তিনজনের মাথায় বজ্রা ঘাত। এই মরেছে, ট্রেন চলে গেল যে। দেবী, ও নিকুঞ্জ, আজ ট্রেন নেই। এইবার সারা কি করবো? কোথায় থাকবো, কি খাবো, কোথায় ঘুমোবো বলো দেখি? সাথে জলটাও নেই। আমার ভূগোলের একটা অধ্যায় এখনো বাকি, কাল স্কুলে দেখবে। ভাবলাম ফিরে গিয়ে অনুষ্ঠানে শেষ করবো। এখন কি হবে? চুপ! তখন থেকে গ্রামোফোন বাজাচ্ছে। এই হানাবাড়িতেই রাতে থাকবো। অমর ধপ করে দালানে বাবু হয়ে বসে পড়ে। অন্যদিকে লম্বা দালানে নিকুঞ্জ উদ্বেগ ভরা মনে পায়চারি করে চলেছে। আমি ভাবছি বৃষ্টি কমলেও আর কি করব? ফেরার তো পথ নেই, হয় গ্রামের রাস্তায়, নয়তো এই বাড়িতে। গ্রামবাসীরা অচেনা ছেলে মেয়েকে কিছুতেই থাকতে দেবে না। বৃষ্টিটা বেশ জোরালো হয়ে উঠল। এরপরে মুশকিলটা হলো সময় কত সেটাও ঠাউর করা যাচ্ছে না ঠিক মতো। এখন তো ছেলেদের হাতে হাত ঘড়ি দেখা যায়, তখনকার ছেলেদের হাতে ঘড়ি পড়ার অত চল ছিল না, সাহেবরা পড়তো। হঠাৎ নিকুঞ্জ বলে ওঠে, খিদে খিদে পাচ্ছে। সে তো আমারও। এতে চিনে বাদাম আর ছোলা ভাজা আছে কিছু। ভেবেছিলাম ট্রেনে যেতে যেতে খাবো। অন্ধকারে কাউকেই দেখা যায় না। ঠাউর করছি মাঝে মাঝে যে বিদ্যুতের ঝলকানি দিচ্ছে সেটাতে। একবার ভেবে দেখ তোরা, বৃষ্টির রাত, তার উপর পুরো বাড়ি, মানুষ বলতে আমরা তিনজন। যাকে নিকুঞ্জ তাড়াতাড়ি ওর পাশে বসে ঠোঙা খুলে চিনে বাদামের খোলস ছাড়িয়ে বাদাম চিবোতে থাকে। ধীরে ধীরে বৃষ্টিটা ধরতে শুরু করে, কিন্তু আকাশ থেকে মেঘ একদমই কাটেনি। দেখে মনে হচ্ছে রাত্রে আরও ঝরাবে। আমরা তিন বন্ধুতে দালানের চাতালে গোল হয়ে বসে। আমার পরে থাকা সাদা শাড়িটার দশা আমার থেকেও খারাপ অবস্থা। বৃষ্টি পুরোপুরি থামতেই শেয়াল আর ঝিঁঝিদের ডাক শুরু হলো। হঠাৎ নিকুঞ্জ গন্ধ শোকার মতো বার কয়েক নাক টেনে নিয়ে বলে উঠল, তোরা কিছুর গন্ধ পাচ্ছিস? কত
কথাটা শুনে আমিও শোকার চেষ্টা করি। সত্যি তো একটা বিকট গন্ধ নাকে আসছে। গরমকালে মাছ মাংস পচে গিয়ে যে বিকট গন্ধ হয় সেই রকম, তার সাথে পচা চর্বি আর মাদ্রাজি ধূপের একত্রিত গন্ধ, না ভালো না খারাপ। এমন সময় ওই আধার বাড়ির উপর থেকে একটা খচখচ শব্দ ভেসে আসে। পায়ের তালুতে কাঁচ বেঁধে চললে যেমন হয় অনেকটা সেই রকম। অমর ভয় ভয় বলে ওঠে, ও দেবী, ও নিকুঞ্জ, আমরা বাদেও কি এই বাড়িতে আর কেউ আছে নাকি রে? না, উপরের শব্দটা যে কিসে সেটা জানতে হলে বাড়ির ভিতরে ঢুকতে হয় দেখছি। না 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 না, আরে না না না, যাস না। তাহলে তুই এখানে বস, আমি আর দেবী ভিতরে যাই। আমি একা একা বসে থাকবো এইখানে? হ্যাঁ, তাহলে আমাদের সাথে চল। অগত্যা এক প্রকার নিরুপায় হয়েই অমর রাজি হয় ভিতরে ঢুকতে। ভাঙা দরজার পাল্লা ঠেলে আমরা তিনজনে ভিতরে ঢুকি। ঘুটঘুটে অন্ধকার, কোথায় কি আছে বোঝা যাচ্ছে না। হঠাৎ দপ করে ঘরের দেওয়াল কুলুঙ্গিতে থাকা একটা প্রদীপ জ্বলে ওঠে, একটার পর একটা। অমর হুঁ হাঁ শব্দে ভয় পেয়ে ওঠে। বুঝলাম কোনো এক সময়ের বৈঠকখানা ছিল এটা। প্রদীপের আলোয় দেখতে পেলাম বৈঠকখানার পশ্চিম দিক দিয়ে উপরে যাবার সিঁড়ি উঠে গেছে। এগোতে থাকি সেই দিকে। সিঁড়ি দিয়ে যত উপরে উঠছি ততই গন্ধ আর সেই শব্দ বাড়ছে। অমরের মতো আমিও যে ভয় পাচ্ছি না সেটা অস্বীকার করব না, কিন্তু মুখে সেটা বলছি না। সিঁড়ি পেরিয়ে আমরা তিন বন্ধুতে এসে দাঁড়াই দোতলার বারান্দায়। আবার সেই অলৌকিক ঘটনা, দেওয়ালের কুলুঙ্গি আলোয় ভরে যায়। এবার খচখচ শব্দ নয়, তার সাথে আরও একটা শব্দ আমাদের কানে আসে, খ্যাস খেসে গোঙানির শব্দ। শব্দটা আসছে বাড়ির একদম শেষ প্রান্তের ঘরটা থেকে। তিনজনে সেদিকে এগিয়ে গিয়ে দাঁড়াই আর একটা বন্ধ ঘরের দরজার সামনে। ধীরে ধীরে পাল্লা ঠেলে দরজা খুলতেই আমাদের তিনজনের রক্ত নীল হয়ে ওঠে। নিকুঞ্জ ছিটকে যায় দুপা অন্যদিকে। অমরের বুক ফাটা ভয়ের চিৎকার। একটা পেল্লায় ধুলো পড়া পালঙ্কে একটা পচা গলা মরা পড়ে রয়েছে, গায়ের চামড়া গলে পড়েছে। মুহূর্তের মধ্যে মরার মাথাটা নড়ে ওঠে। আমাদের দিকে চাইতেই আমরা তিনজনে একে অপরের হাত চেপে ধরি। মরাটা আমাদের দিকে চেয়ে একটা অদ্ভুত রকমের হাসি দেয়, যেন আমাদের অপেক্ষাতেই সে রয়েছে। মুহূর্তের মধ্যে একটা কালো পচা গলা হাত পিছন থেকে নিকুঞ্জের গলা চিপে ধরতেই আমরা চমকে উঠি। অন্যদিকে আরেকটি হাত অমরের পায়ের গোড়ালি চেপে ধরে তাকে এক টানে মেঝেতে ফেলে দেয়। শুয়ে থাকা মরাটি হঠাৎ বলে ওঠে, বুঝলাম দুটি হাত অমর আর নিকুঞ্জকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দিকতাল হারাই আমি, কি করব কিছুই বুঝতে না পেরে খোঁপায় পড়ে থাকা সূচালো কাঁটাটা এক টানে বের করে পরপর সজোরে ওই কাঁটা হাত দুটোর উপর ফোটাতে শুরু করি। গ্যাল গ্যাল করে বেরোতে থাকে কালো রঙের তরল কিছু। হাত দুখানি ধরফরানি দিয়ে অমর আর নিকুঞ্জকে ছাড়তে দুইজনকে নিয়ে দৌড়ে পালাই দত্ত বাড়ি থেকে। দৌড় থামালাম হাসুরিপুতার স্টেশনে এসে।
দূরে একটা টালির ঘর, আলো জ্বলছে। সেদিকে এগোতেও ভয় লাগতে শুরু করেছে আমাদের। কোনো রকমে সেদিকে এগিয়ে দেখি মাঝবয়সী এক গুমটি বাবু বসে। আমাদের দেখা মাত্রই খিটখিটিয়ে বলে ওঠেন, এই কে তোমরা? এখানে কি মনে করে? কোনো রকমে আমি নিজেকে শান্ত করে গুমটি বাবুকে পুরো ঘটনাটা বলতেই তিনি অবাক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকেন। তার চোখ দেখে মনে হয় যেন আমরাই ভূত। তোমরা দত্তবাড়ি থেকে বেঁচে ফিরেছ এই অনেক। বলছি দাদু, ঘটনাটা কি? শোনো কথা, গ্রামের নাম শুনে এসেছ আর গ্রামের খোঁজ খবর নিয়ে আসনি কেন? ওই বাড়িটা হলো এখানকার সুদখোর মহাজন বাড়ি। তা বংশেরই এক মহাজন হলো হরলাল দত্ত, সাক্ষাৎ পিশাচ। যে মালিক সে একা থাকতো। বউ মারা গেছে বহু বছর আগে, ছেলে পুলেও নেই। জড়া সুদে চাষিদের টাকা ধার দিত, গহনা বন্ধক রাখত। ওর ছিল দুইজন কাজের লোক, একজন ঘরের কাজকর্ম, রান্না, জল তোলা এসব দিক দেখত, আর একজন বাগানের কাজ। হঠাৎ গ্রামের জোয়ান ছেলে মেয়েরা গুম হতে শুরু করে। খোঁজ আর পাওয়া যায় না। তবে গ্রামের লোকেদের মুখে বারবার যেটা শোনা গেছে তা হলো শেষবার ছেলে মেয়েগুলোকে দেখা গেছে দত্ত বাড়ির ধারে কাছে। গ্রামের লোকেরা একটা ফাঁদ পাতে। গ্রামের একটি বছর 17 ছেলেকে দত্ত বাড়ির ধারে কাছে পাঠানো হয়। দূর থেকে গ্রামের লোকেরা নজর রাখে। তখন দেখে বাড়ির একটি চাকর বাইরে বেরিয়ে এসে ছেলেটিকে কিছু একটা বলতেই ছেলেটি ভয় পেয়ে তাড়াতাড়ি দত্ত বাড়ির ভিতরে ঢোকে। মুহূর্তের মধ্যে গ্রামের লোকেরাও ধেয়ে যায় বাড়ির দিকে। সদর দরজা বন্ধ। তখন তারা বাড়ির পিছনে গিয়ে আরশি বেয়ে দত্ত বাড়ির ভিতরে ঢুকে দেখে দুই চাকর মিলে ছেলেটির গলা কেটে দিয়েছে, আর ছেলেটি মেঝেই পড়ে ধরফর করছে। লোকেরা ছুটে গিয়ে চাকরদের চেপে ধরে জানতে পারে রোলালের অদ্ভুত এক শখ উদয় হয়েছে, আর তা হলো কোনো এক বইতে নাকি পড়েছে জোয়ান মানুষের মাংস অতি সুস্বাদু। তাই এই জোয়ানদের ধরে নিয়ে এসে তাদেরকে মেরে তাদের রান্না করা মাংস খায়। ব্যাস, গ্রামের লোকেদের আর ঠেকায় কে? চাকর দুটোকে আঁশ বটি দিয়ে 4 খণ্ড করে ছেড়ে দেয়, আর মহাজন হরলাল দত্তকে বিছানায় বেঁধে ওই দত্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর প্রায় অনেক দিনই কেটে গেছে। এমনই এক ঝড় জলের রাতে এক জয়েন রানার ওই বাড়িতে আশ্রয় নেয়, আর তারপর তিনি ওর মরা পচা খাওয়া দেহটা ঝুলতে দেখা যায় ফটকে। বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু দত্ত বাড়ির খিদে কিছুতেই মিটছে না। দড়াম শব্দে খিড়কির পাল্লাটা নড়ে উঠতেই বসুদা হঠাৎ চিৎকার করে ওঠে। হ্যারিকেনের আলোয় দেবীদির মুখটা অর্ধেক আলোকিত, অর্ধেকটা অন্ধকার। আমরা সবাই চুপ করে একে অপরের দিকে চাই। হাওয়া ছাড়ছে, আজ মনে হচ্ছে ঢালবে। তোরা দেরি করিস না, চা খেয়ে বেরিয়ে পড়। বলা মাত্রই ক্ষান্ত ট্রেতে করে চীনামাটির কেটলি আর কাপ প্লেট নিয়ে বৈঠকখানায় ঢোকে। কেটলি থেকে কাপে কালো রঙের গরম চা ঢালতে ঢালতে দেবীদি বলে, কলেজে পড়ার সময় এই চা বানানো শিখি। আমরা কোনো কথা বলছি না, চুপচাপ চা খেয়ে ভট্টাচার্য গিন্নির কাছ থেকে বিদায় নেব। এমন সময় বসুধা বলে ওঠে,
ও দিদি, আমাদের সাথে একটু চলো না, মসজিদের পুকুরটা পার করিয়ে দাও। ভয় পেয়ে গেলি? জানতাম। চল। এই জন্য বলি, হাতা খুন্তি ছেড়ে একটু কুস্তি করা শেখো, ভবিষ্যতে কাজ দেবে। ভয় পেলে কিছু জয় করতে পারবে? হ্যারিকেনটা হাতে তুলে দেবীদি আমাদের সকলকে নিয়ে বৈঠকখানা থেকে বেরোতেই কমলা ফট করে জিজ্ঞেস করে ওঠে, তা ওই কাটা হাত দুটো কেবল নিকুঞ্জদার অমরদাকেই ধরলো, তোমাকে ধরলো না বলো?